একটি কমিটি করে যৌক্তিক সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র তৈরির কাজ শুরুর কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান। সব দল ও অংশীজনের পরামর্শ নেয়ার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে ঘোষণাপত্র তৈরিতে সময় ক্ষেপণ চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। বৃহস্পতিবার বেলা 4টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক। উদ্দেশ্য জুলাই ঘোষণাপত্র প্রকাশ। 4টার আগে থেকে আসতে শুরু করে রাজনৈতিক দলের প্রতিনিধিরা। 4টার কিছু পরে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। 1.5 ঘন্টার বৈঠকে ঘোষণাপত্র তৈরির পদ্ধতিগত দিক নিয়ে আলোচনা হয়। 15 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করা সবার ভূমিকা তুলে ধরার সুপারিশ করে দলগুলো। সেটার একটা পদ্ধতিগত দিক কি হবে, কিভাবে এই দলিলটি তৈরি হবে, সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি। এই 15 বছরে যে সকল সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, লেখক গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে তাদের অবদান স্পষ্টভাবে ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সব দল ও অংশীজনের পরামর্শ নিতে অনুরোধ জানান। দলিল তৈরিতে অস্থিরতা না করার কথা বলা হয় জামাত ইসলামীর পক্ষ থেকে। রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি সেগুলো নির্ধারণ করতে হবে এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। সরকারের এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার এবং অনেক মৌলিক জিনিস এই কাঠামোর মধ্য থেকে বাদ পড়েছে। ঘোষণাপত্র তৈরিতে সরকারকে সময় বেঁধে না দিলেও সময় ক্ষেপণ চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। সরকারকে আমরা সেইভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখি নাই, তারপরেও তারা যেহেতু উদ্যোগ গ্রহণ করেছেন আমরা তাকে সাধুবাদ জানিয়েছি। স্পেসিফিক কোনো ডেডলাইন হয় নাই, তবে এটাতে সবাই সম্মত হয়েছে। অনেক বেশি দেরিও নয়, আবারই খুব তাড়াতাড়িও নয়। আলোচনায় দলগুলো কমিটি গঠনে একমত বলে আইন উপদেষ্টা জানান সেই পথেই হাঁটতে চায় সরকার। কয়েকজন প্রস্তাব করেছেন যে এই লক্ষ্যে সংগঠিতভাবে আলোচনা পরিচালনার জন্য যেন একটা কমিটি গঠন করা হয়। এই ধরনের প্রস্তাব আসছে, আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। এর আগে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জুলাই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সবাইকে নিয়েই প্রস্তুত করতে হবে, না হলে উদ্দেশ্য ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠকের শুরুতে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। খুবই সাহসী মনে হচ্ছে আপনাদেরকে দেখে, 5ই আগস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5ই আগস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। আপনারা দোয়া করবেন, আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকব। 17 বছর পর মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেত্রকোনা থেকে আসা সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা। নানা কারণে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিলেন বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 1/11 সরকারের সময়ে 2007 সালের 28 মে তাকে আটক করা হয়। সে থেকেই কারাগারে ছিলেন তিনি। নাম আসে 10 ট্রাক অস্ত্র মামলায়। অন্তর্বর্তী সরকারের এই সময়ে সেই মামলায় যাবজ্জীবন সাজা থেকে উচ্চ আদালতে খালাস পাওয়ার পর বৃহস্পতিবার মুক্তি পান তিনি। এর আগে একটি দুর্নীতি মামলা ও 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকেও খালাস পান তিনি। তার মুক্তির খবরে কারাগারের সামনে হাজির হন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার আমাদের প্রিয় নেতাকে মিথ্যা মামলায় জড়িয়েছে এবং তাকে বিনা কারণে কষ্ট দিয়ে রেখেছে। বাবর সাহেব উনি মাটি মানুষের নেতা। দীর্ঘদিন উনি এই মানুষের সঙ্গে একসাথে এক হয়ে এক কাতারে উনি মিশেছিল।
দুপুর 2টার দিকে কেরানীগঞ্জের কারাগার থেকে বের হওয়ার পর সোজা চলে আসেন রাজধানীর জিয়া উদ্যানে। জিয়ারত করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জনগণের সামনে যা কিছু আসুক মোকাবিলার জন্য প্রস্তুত তিনি। আমাদের নেতার স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ, আমাদের সবার আগে বাংলাদেশের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাবরের মতো নেতাদের বছরের পর বছর কারাবন্দী করে রেখেছিল আওয়ামী লীগ সরকার। ডান বাম মধ্য বাম সবাইকে যুগপৎ আন্দোলনে একত্র করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর আন্দোলনের সেই বেগ আরও বেশি বেগবান হয়েছে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা 4 আসন থেকে প্রথম সংসদ সদস্য হন 1991 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। পরে বিএনপিতে যোগ দিয়ে 1996 ও 2001 সালেও নির্বাচিত হন তিনি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচার ও তদন্তের প্রয়োজনে জুলাই আন্দোলনের সময়ের সকল রেকর্ড স্থায়ীভাবে সংরক্ষণ করতে এনটিএমসি ও বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার এই নির্দেশ দেন আদালত। এদিকে মীর মুগ্ধ নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে তার পরিবার, তবে কোনো আসামির নাম উল্লেখ করেনি। দিন যত গড়াচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ বাড়ছে, সেই সাথে বাড়ছে বিচারের কলেবর। এখন পর্যন্ত 250-র মতো অভিযোগ দায়ের হয়েছে। এসব অভিযোগের তথ্য উপাত্ত সংগ্রহে বিভিন্ন দপ্তর চষে বেড়াচ্ছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিশেষ ক্ষমতা দেয়া থাকলেও বৃহস্পতিবার ট্রাইব্যুনাল থেকে বিশেষ আদেশ নিয়েছে প্রসিকিউশন। এতে বলা হয়েছে, তদন্ত বা বিচারের স্বার্থে যে কোনো অফিসে গুরুত্বপূর্ণ নথিপত্র চাইলে প্রসিকিউশনকে দিতে বাধ্য থাকবে। সেই সাথে এনটিএমসি এবং বিটিআরসির কাছে থাকা জুলাই আগস্টের আন্দোলনের সকল তথ্য উপাত্ত স্থায়ীভাবে সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে আদালত। দ্বিতীয় আদেশ যেটা দিয়েছেন, বাংলাদেশের যতগুলো টেলিকমিউনিকেশন অপারেটরস আছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তাদের প্রতি একটা নির্দেশনা দিয়েছেন যে তারা যেন আমাদের যে তদন্ত সংস্থা আছে তারা কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করার জন্য তাদের নেটওয়ার্ক সিস্টেম ডিভাইস, আইটি লগ, সিস লগ অ্যান্ড আদার রেলিভেন্ট ডিজিটাল ফুটপ্রিন্টস এগুলোর ব্যাপারে যাতে তদন্ত কাজে তারা সাহায্য করেন। এদিকে জুলাই আন্দোলনে আলোচিত শহীদ মীর মুগ্ধ নিহতের ঘটনায় বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে পরিবার। ব্যক্তিগত উদ্যোগে ভিডিও ক্লিপ সহ মুগ্ধ নিহত হওয়ার বিভিন্ন তথ্য সংগ্রহ করে প্রসিকিউশনের কাছে দেয়া হয়েছে। এটা আমরা স্পষ্ট করেছি, যে ভিডিও আমরা তৈরি করেছি সিসিটিভি ফুটেজ সহ, সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধর জীবন দিয়েছে। এখন আমরা তো এটুকু আশা করতে পারি যে ফরেনসিকের মাধ্যমে তারা এই চেহারাগুলো ক্লিয়ার করে একজন একজন করে নিয়ে এসে এর ন্যায় বিচার পাওয়াটা। শেখ হাসিনা দায়ী হলে শেখ হাসিনার বিরুদ্ধে যে এভিডেন্স আছে ওই এভিডেন্স সহ উনি আইনের আওতায় আসুক, আমরা সেটা চাই। মুগ্ধের পরিবারের অভিযোগ, জুলাই হত্যাকাণ্ডের অনেক আসামিকে গ্রেপ্তার না করে উল্টো পালিয়ে যেতে সহযোগিতা করছে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কেউ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তার স্ত্রী, মেয়ে সহ তাদের 6টি কোম্পানির নামে থাকা মোট 81টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার সংসদ সদস্যদের বিভিন্ন অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। হাসান মাহমুদ ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট 6টি কোম্পানিতে 753 কোটি 30 লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। বর্তমানে এসব কোম্পানির ব্যাংক হিসাবে 24 কোটি 66 লাখ টাকা জমা আছে। এখন এসব টাকা উত্তোলনের চেষ্টা করা হচ্ছে। আদালত শুনানি শেষে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্পের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর এবং বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপসচিব আহমেদ শিবলির সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন প্রকল্পের কার্যকরী কমিটির সভা বুধবার এই বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উল্লেখিত প্রকল্পের বাকি কাজ
সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকছে। এনআইডি নিবন্ধন আইন 2023 বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নিয়ে আলোচনা হয়। আইনটি বাতিল করতে বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নিতে 2023 সালে আইনটি করেছিল আওয়ামী লীগ সরকার। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও হয় সে সময়। সুশীল সমাজের পক্ষ থেকেও এনআইডির কাজ নির্বাচন কমিশনের হাতে রাখার দাবি তোলা হয়েছিল, তবে কোনো সমালোচনা দাবি কাজে আসেনি। মেট্রো রেলের শুক্রবারের সময়সূচিতে পরিবর্তন এসেছে। পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের। আজ থেকে প্রতি শুক্রবার বেলা 3:30টার পরিবর্তে 3টা থেকে চলাচল করবে মেট্রো রেল। বৃহস্পতিবার ডিএমডিসিএল এর উপব্যবস্থাপক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি জানানো হয়। এতে বলা হয়, যাত্রীদের চলাচলের সুবিধার্থে এই সিদ্ধান্ত। উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন বেলা 3টায় ছাড়বে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 9টায়। অপরদিকে মতিঝিল থেকে বেলা 3:20 প্রথম ট্রেন ছাড়বে আর সবশেষ ট্রেন ছাড়বে রাত 9:40। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উত্তর স্টেশন থেকে শুক্রবার বেলা 2:45 থেকে এবং মতিঝিল স্টেশন থেকে বেলা 3:05 একক যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। কার্যত প্রায় 1.5 মাস বন্ধ ভূমি সেবা কার্যক্রম। এতে প্রায় 450 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। সার্ভারের ধীরগতি ও গ্রাহক সেবার অতি প্রয়োজনীয় সুবিধা না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও নামজারি ও খাজনা দিতে পারছেন না ভূমি মালিকরা। মন্ত্রণালয় বলছে, মার্চ মাসের মধ্যে পুরোপুরি ঠিক হবে সার্ভার। সার্ভার জটিলতায় মেহেরপুরের বামন্দি ইউনিয়ন ভূমি অফিসে খাজনা আদায় বন্ধ। এতে থমকে আছে নতুন রেজিস্ট্রেশন ও নামজারি। সার্ভার জটিলতায় জমি বিক্রি করতে না পেরে ভোগান্তিতে অনেকেই। তারা বলছেন, জরুরি টাকা প্রয়োজন, কিন্তু নামজারি বন্ধ থাকায় জমি বিক্রি করতে পারছেন না। সার্ভারের সমস্যা দেখে কর্মকর্তারা বলছে আজ হবে না, কাল হবে না, এভাবে আমরা দিনের পর দিন ঘুরছি। একই পরিস্থিতি ঝিনাইদহের উপজেলা পৌরসভা ও ইউনিয়ন ভূমি অফিসেও। সার্ভার ত্রুটির কারণে বন্ধ ভূমি সেবা। মিউটেশন করেছি, আমার অনলাইনে আমি খাজনা দিতে পারতেছি না। হালসনের খাজনার রসিদ ও নামজারি ছাড়া নিবন্ধনের সুযোগ না থাকায় বন্ধ ভূমি রেজিস্ট্রেশন। চাহিদা মতো সেবা দিতে পারছে না ভূমি অফিস। যে নামজারি ভূমিনকর ওইটা চালু করার উদ্দেশ্যে পরীক্ষামূলক কাজ চলছে। একই অবস্থা দেশের প্রায় সব ভূমি অফিসে। নিবন্ধনের জন্য 26 নভেম্বর সার্ভারের সফটওয়্যার আপডেট দেওয়া হয়। এরপরই ধীরগতির সমস্যা। এখন সার্ভার আপডেট হয়ে চালু হয়েছে, কিন্তু গতিবিধিটা অনেকটা এখনো আপডেট হয়নি, যার কারণে আমাদের কেস একটু সময় লাগছে কাজ করতে। ভূমি মন্ত্রণালয় বলছে, সফটওয়্যার জটিলতায় ভোগান্তি। ইউনিয়ন পর্যায়ে যারা কাজ করছেন তাদের অদক্ষতা ভোগান্তির অন্যতম কারণ। ইউনিয়ন পর্যায়ে যারা কাজ করে, ভূমি সহকারী কর্মকর্তা, ভূমি উপসহকারী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, যে এদেরকে অনেকের একটা নতুন সিস্টেম সম্পর্কে জানার অভাব আছে। এই জন্য আমরা ট্রেনিং দিচ্ছি। অলরেডি 3টা ট্রেনিং দেওয়া হয়ে গেছে। সার্ভার জটিলতায় দেশের প্রায় 3,500 ভূমি অফিসের সবগুলোই কার্যত বন্ধ। এই কারণে দিনে প্রায় 10 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সার্ভার জটিলতায় ভূমি সেবা ব্যাহত হওয়ার বিষয়ে আরও জানাতে রাজশাহী ও লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে ভূমি সেবায় সার্ভার জটিলতায় কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন? গ্রাহকের ভোগান্তি কমানোর কোনো উদ্যোগ আছে কিনা?
দেখুন, ভূমি সেবায় অর্থাৎ ভূমি অফিসগুলোতে ভোগান্তি হবে এটি যেন একটি কমন চিত্র এবং এর কিন্তু ব্যতিক্রম নয়। এবং আমরা দেখেছি যে এই যে সার্ভার জটিলতা এটি কিন্তু নতুন নয়, এর আগেও কিন্তু আমরা একাধিকবার দেখেছি। বা রাজশাহীর যে ভূমি অফিসগুলো রয়েছে সেখানে আমরা দেখেছিলাম যে সার্ভার জটিলতার নামে কখনো বলে শাটডাউন হয়ে গেছে, কখনো বলে যে খুব স্লো সার্ভার কাজ করছে, যার ফলে এই সমস্ত অজুহাত দিয়েই কিন্তু যে যারা নাগরিক সেবা নিতে আসেন তারা কিন্তু প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন। এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু এখানে এক শ্রেণী প্রত্যেকটি রাজশাহী জেলার যে 9টি উপজেলা রয়েছে, 9টি উপজেলায় যে ভূমি অফিসগুলো রয়েছে প্রত্যেকটির কিন্তু চিত্র একই রকম। এবং এইখানে একটি সুযোগ সন্ধানী একটি চক্র থাকে এবং তারা কিন্তু এই যে সার্ভার জটিলতার এই বিষয়টিকে পুঁজি করেই কিন্তু তারা যারা এখানে সেবা নিতে আসেন তাদেরকে কিন্তু জিম্মি করেন এবং তাদের কাছ থেকে নানা ধরনের সুযোগ সুবিধা তখন তারা পেয়ে বসেন। কেননা মানুষ কিন্তু এখানে তাদের জরুরি সেবাটি নিতে আসেন, খাজনা এখানে দিতে আসেন এবং নতুন নামজারি করতে আসেন, রেজিস্ট্রি করতে আসেন এবং অনেকে জমি বিক্রি করতে পারছেন না। ঠিক যখন এই ধরনের সমস্যাগুলো নিয়ে এখানে নাগরিকরা আসছেন, ঠিক এই সমস্যাগুলোকে পুঁজি করে এখানে যে চক্রগুলো রয়েছে তারা কিন্তু সক্রিয় হয়ে ওঠে এবং তারা তখন তাদেরকে বিভিন্ন প্রস্তাব দিয়ে থাকে যে তারা খুব দ্রুত করে দিতে পারবে, বিনিময়ে তাদের এই অর্থ দিতে হবে। এই যে একটি মানুষকে ভোগান্তির শিকার করে থাকে এই সার্ভার জটিলতায়। কিন্তু এর আগে আমরা কথা বলেছিলাম, এখানে যারা ভূমি কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছিলেন যে এখানে যেহেতু সার্ভারের বিষয়টি পুরোটাই কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে এখানে, যার ফলে এইখানে বিশেষ করে রাজশাহী জেলা বা উপজেলাগুলোতে খুব একটা করণীয় কিছু থাকে না। তারা বলছিলেন যে সার্ভারের জটিলতা থাকলেও তারা মাঝে মধ্যে কিন্তু কাজ করতে পারছেন এবং তারা যতটা সম্ভব তারা সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এবং তাদের পক্ষ থেকে আন্তরিকতার ঘাটতি থাকছে না, এটি কর্মকর্তারা বলছেন। কিন্তু বাস্তব চিত্র এর কর্মকর্তারা ছাড়াও যে এখানে যারা ভূমি অফিসের সহায়তায় সংশ্লিষ্ট তাদের বিষয়টি কিন্তু পুরোটাই ভিন্ন দেখা যায়। এবং এখানে দেখা গেছে যে যখনই এখানে ভূমি অফিসগুলোতে মূলত এখানে যারা রয়েছেন তারা চেষ্টা করে থাকেন মূলত যে যারা সেবা নিতে আসবেন তাদের কাছ থেকে একটি চক্র থাকছে এবং সুযোগ সন্ধানী একটি চক্র থাকছে যে যারা এটিকে পুঁজি করে, অর্থাৎ তারা যেন এখানে তাদের প্রত্যাশাই থাকে যে সার্ভার জটিলতা সহ ভূমি অফিসগুলো সমস্যায় জর্জরিত থাক এবং এর ফলে যারা নাগরিক সেবা নিতে আসবে, যে নাগরিকগুলো সেবা নিতে আসবে তারা যেন এই সংকটটাকে পুঁজি করে তারা বাড়তি ফায়দা লুটতে পারে। এই চক্রটা কিন্তু প্রত্যেকটি ভূমি অফিসেই কিন্তু বলবৎ রয়েছে। তবে এখানকার যে জেলা প্রশাসক তিনি কিন্তু বলছিলেন যে বিষয়টি নিয়ে তারাও কিন্তু অবহিত রয়েছেন এবং তারা কাজ করছেন নাগরিক দুর্ভোগ যেন কমানো যায়। এ ছিল রাজশাহী ভূমি অফিস থেকে সর্বশেষ। মোস্তাফিজুর সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই সার্ভার জটিলতার পর থেকে সেবা কার্যক্রম কিভাবে চলছে আর এর জন্য দ্রুত কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না? শুরু করে যে উপজেলা ভূমি অফিস রয়েছে সেখানে আমরা দেখেছি যে সার্ভার জটিলতার কারণে মানুষ কিন্তু জমা খারিজ করতে পারছেন না, নিবন্ধন করতে পারছেন না, বা এই যে খতিয়ান থেকে শুরু করে যে প্রত্যেক দিনের যে কাজকর্ম সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। অর্থাৎ এই সার্ভার জটিলতার কারণে মানুষের নানা সমস্যা হচ্ছে এবং ভোগান্তির। আমরা এখানে যে সদর উপজেলা ভূমি কর্মকর্তা যিনি রয়েছেন অভিদাস, তার সাথে আমার কথা হচ্ছে, তিনি যেটি জানিয়েছেন ইতিমধ্যে সার্ভারের যে সমস্যা সেটি কিন্তু অনেক অংশে কমছে এবং সেটি কিন্তু সচল রয়েছে, তারা কার্যক্রম যেটি তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এর বাইরে কিন্তু অন্যান্য যে উপজেলা রয়েছে সেখানে কিন্তু আমরা কথা বলেছি, সেখানে যদিও সার্ভার জটিলতা কিছুটা কেটেছে কিন্তু প্রায় সময় কিন্তু হঠাৎ করে শাটডাউন হয়ে যাচ্ছে, স্লো গতিতে নেটওয়ার্ক না থাকার কারণে ভোগান্তি হচ্ছে। তবে জেলার যে 58টি ইউনিয়ন পরিষদের যে ভূমি অফিস রয়েছে সেখানে কিন্তু আমরা খবর দিচ্ছি আসলে অনেকেই অদক্ষতার কারণে কিন্তু অনেক সময় যে সেবা কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে এবং সেক্ষেত্রে স্থানীয় যে মানুষ তারা আমাদেরকে অভিযোগ করেছে। তবে এই ভূমি যে অফিসের যে সার্ভার জটিলতার কারণে সেটি কিন্তু আমরা দেখেছি জমি রেজিস্ট্রি করতে গেলেও কিন্তু সেখানে অনেক ভোগান্তিতে হচ্ছে। যেখানে প্রতিদিন 100 থেকে 150 জমি যে দলিল যে ব্যাখ্যা কিনে হতো অর্থাৎ রেজিস্ট্রি হচ্ছে, সেখানে কিন্তু ভোগান্তি হচ্ছে, রেজিস্ট্রি হচ্ছে না। মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বাড়ছে। পাশাপাশি অনেকেই ছেলে বিয়ে করাবে বা বিয়ে শাদীর জন্য বা জমি রেজিস্ট্রি করে ছেলে বিদেশ পাঠাবে, অনেক কাজে কিন্তু জমিও বিক্রি করতে পারছে না। এমনটি আমরা অনেকের সাথে কথা বলছি, তারা কিন্তু নাগরিকরা এমনটি অভিযোগ করেছে। তবে আমি একটু বলে রাখি যে যে রেজিস্ট্রার রয়েছেন লোকমান হোসেন, ইতিমধ্যে তাকে বিভিন্ন অনিয়মের কারণে এখান থেকে বদলি করা হয়েছে। এর মধ্যে রায়পুরের যে সাব ডিস্ট্রিক্ট অফিসের সেখানে 2 জন কর্মচারীকে ইতিমধ্যে যে বিভিন্ন
অনিয়মের কারণে রিমান্ডে রয়েছে, অর্থাৎ তারা কিন্তু আদালতের মাধ্যমে অর্থাৎ এই শুধুতে ভূমি অফিস তা না, কিন্তু রেজিস্টার অফিসগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যেন দ্রুত গতিতে মানুষের ভোগান্তি কমানো যায়, সার্ভার যে সমস্যা সেটি যেন দূর করা যায় সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসক রাজীব কুমার। দ্রুত এই সংকটের সমাধান হোক, এই বিষয়ে রাজশাহী এবং লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানীতে ছিনতাই, চুরি ও ডাকাতি হওয়া মোবাইল বিক্রি হয় বিভিন্ন ফুটপাতে। যেগুলো বিক্রি করা যায় না সেগুলো রিপেয়ার শপে বিক্রি হয় পার্টস হিসেবে। মোহাম্মদপুর, বেড়িবাঁধ, মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ি ও সায়দাবাদে দামি দামি মোবাইল শুধু সিম খুলেই বিক্রি করেন বিক্রেতারা। এসব ঠেকাতে পুলিশ নির্বিকার বলে অভিযোগ উঠেছে। গাড়ি চালক কোন গাড়ি চালান? স্থানীয় সরকার মন্ত্রণালয় এই অঞ্চল 3-এ। সিটি কর্পোরেশনের গাড়ি চালক আবুল কালাম অফিস শেষে প্রতিদিন ওসমানী উদ্যান এলাকায় ফুটপাতে মোবাইল কেনাবেচা করেন। ড্রাইভার, কিন্তু তার কাছে আছে দুটি মোবাইল যার দাম অন্তত 2 লাখ টাকা। এটা কত টাকাতে কিনছেন? এটা 7,000 টাকা কিনছি। 7,000 কোত্থেকে? এই ফোন থেকে। অন্তত 60টি মোবাইল বিক্রি করতে এসেছেন এই ব্যক্তি। যার মোবাইল এনেছেন তার কল লিস্ট বা মেসেজও ডিলিট করার প্রয়োজন মনে করেননি তিনি। মোবাইলের প্রকৃত মালিক শেষ কল করেছিল 1 জানুয়ারি। না ওটা ভাঙ্গা, আর একটা মোবাইল ভাঙ্গা মোবাইলের মাদারবোর্ড কেমনে লাগবে? ওটা তো মাদারবোর্ড রানিং, ওইটা গেছে মালিকে গেছে। আপনি এখানে ব্যবসা করেন? ব্যবসা কি করুম আমি লইলাম, আপনি ধরলেন ওরা ভেঙে গেছে। প্রতিদিনই বিকেলের পর এই ফুটপাতে বসে চোরাই মোবাইলের বাজার। সন্ধ্যার পর বাজার জমে ওঠে। শখানেক দোকানের বাজারে দৈনিক বিক্রির পরিমাণ কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, ব্যবসা নিয়ন্ত্রণ করেন নাহিদ ও কানন নামে দুজন। আমি কিনছি যা ওই তাই বিক্রি করা। আপনি কোথায় কিনছেন? এখান থেকে কিনছি। এখান থেকে কিনছেন? জি, এখান থেকে কিনছি। জি, আমরা এখানে বিক্রি করি। হ্যাঁ, আপনি এখানে ব্যবসা করেন? না চোরাই আছে, চোরাই ছাড়া আছে। সবাই কি চোরাই মোবাইল পায় নাকি? কারা বিক্রি করে? দোকানদারা বিক্রি করে। আর তো আগে তো সবারই পাইতেন। পাশেই পুলিশ সদর দপ্তর থাকলেও কোনো অভিযান হয় না এই এলাকায়। এই বিষয়ে কথা বলতে রাজি হননি শাহবাগের ওসি, রমনা জোনের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত কমিশনার। ডিএমপি কমিশনার বলছেন শিগগিরই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। না, এটা তো আর আমি ব্যবস্থা নিচ্ছি। এটা আমার জানা ছিল না, আপনি বললেন, আমি ব্যবস্থা নিচ্ছি। ডিএমপির 50 থানায় 2 মাসে 1000 খানেক মোবাইল হারানোর জিডি হয়েছে। এর মধ্যে শুধু পল্টন থানায় প্রায় 100 মোবাইল ফোন উদ্ধার করা গেছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে চাহিদা মতো কর্মী তৈরি করতে পারছে না সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি। মানোন্নয়ন না করে আরও 50টি টিটিসির অনুমোদন দেয় গত সরকার। ফলে সম্ভাবনাময় শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ। টিটিসি উন্নয়নে বেসরকারি উদ্যোগের সাথে সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। বিদেশে বাংলাদেশিদের শ্রমবাজারের বেশিরভাগই অদক্ষ শ্রমিক নির্ভর। ফলে কর্মীর তুলনায় বৈদেশিক আয়ের পরিমাণ কম। ইউরোপে নতুন বাজার তৈরি হলেও দক্ষ কর্মীর অভাবে যেতে পারছে না বাংলাদেশ। অথচ চাহিদা মতো কর্মী তৈরি করে সেখানে পৌঁছে গেছে নেপাল, ফিলিপাইন, ভারত। দক্ষ কর্মী তৈরিতে 110টি টিটিসি থাকলেও বেশিরভাগেরই নেই পর্যাপ্ত যন্ত্রপাতি ও প্রশিক্ষক। বাংলাদেশে অভিবাসনের বেশিরভাগই পরিচালনা করে বেসরকারি এজেন্সি। চাহিদা অনুযায়ী নিজেরাই প্রশিক্ষণ দেয় তারা। সরকারিভাবে বয়েসেল, কোরিয়া, জর্ডানে দক্ষ কর্মী পাঠালেও তা মোট শ্রমশক্তির তুলনায় খুবই কম। খাত সংশ্লিষ্টরা জানান, টিটিসিতে প্রশিক্ষণ সনদ নেওয়ার আনুষ্ঠানিকতা মাত্র, তাই বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব তাদের। প্রশিক্ষণের কাজটা যখন সরকারি মালিকানায় থাকে পুরোপুরি, সেখানে একটা অনাগ্রহ থাকে। কারণ একজন ব্যক্তির মনে হয় বা অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে মনে হয় যে আর সব কাজ তো হয়ে যাচ্ছে, কাজে এটাকেও একটা টিকমার্ক দেওয়ার মতো যে ঠিক আছে সরকারের ওখানে আমার একটা সার্টিফিকেট লাগবে, কোনোভাবে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। এটা বাধ্যবাধকতার জায়গায় তৈরি করা, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে প্রশিক্ষণটা সেখানে পাচ্ছে এইটা আসলে তার বিদেশে গিয়ে কাজে লাগবে কিনা। চাহিদা মতো কর্মী তৈরি করতে নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে রিক্রুটিং এজেন্সিদের সংগঠন বাইরার। তারা বলছে প্রশিক্ষণের পাশাপাশি কর্মীদের চাকরি দেওয়ারও ব্যবস্থা করতে হবে। কারণ আমরা নিড বেস ট্রেনিংগুলো দিই, আমার ডিমান্ড কি আসে সেটার উপরে বেস করে আমরা ট্রেনিংগুলো দিই, আমরা তাদেরকে আমাদের প্রোডাক্ট তৈরি করতে পারি। সরকারি যে টিটিসিগুলো আছে সেই টিটিসিগুলো নিড বেস ট্রেনিং কতটুকু দিতে পারে সেটা একটু আলোচনার দাবি রাখে।
আন্তর্জাতিক মানের সনদ পেতে পাইলট প্রকল্প নিয়ে শহর কেন্দ্রিক টিটিসিগুলোকে তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড়তি চাহিদা মেটাতে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন উদাসীন ছিল আওয়ামী লীগ সরকার, বরং কমিশন বাণিজ্যের জন্য তারা এলএনজি আমদানিকে গুরুত্ব দিয়েছে এমন অভিযোগ করে ব্যবসায়ীরা বলছেন বিদায়ী সরকারের দুর্নীতি ও ভুল নীতির খেসারত দিচ্ছেন তারা। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকার 5 মাসেই 10টি গ্যাস কূপ খননের প্রকল্প অনুমোদন করেছে। এতে মিলতে পারে প্রায় 10 কোটি ঘনফুট গ্যাস। কয়েক বছর আগেও দৈনিক গ্যাস উত্তোলন হতো 270 কোটি ঘনফুট পর্যন্ত। বর্তমানে যা 190 কোটিতে নেমেছে। কিন্তু দেশের বাসাবাড়ি, শিল্প কারখানা, পরিবহন, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে প্রতিদিন মোট গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। চাহিদার বিপরীতে স্থানীয় গ্যাস ক্ষেত্রের উৎপাদন কমতে থাকলে 2017 সালে তরলীকৃত গ্যাস এলএনজি আমদানি শুরু করে আওয়ামী লীগ সরকার। এতে দেশি গ্যাসের তুলনায় খরচ হয় 5 থেকে 10 গুণ পর্যন্ত। ডলার সংকটে আমদানি ব্যাহত হলে ক্ষতিগ্রস্ত হয় শিল্প উৎপাদন ও বিনিয়োগ। সবচেয়ে বড় কথা হলো বিদ্যুৎ গ্যাস নাই আমার ফ্যাক্টরিতে। আমি আমারটা দিয়েই বলি, এরকম অনেক লোক আছে যারা করে রাখছে, এখন গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না, এটা বড় সমস্যা। আগামী 1 বছরের মধ্যে আরও বহু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, কারণ গ্যাস সংকটের কারণে অনেকেই উৎপাদন করতে পারছে না। আগের সরকার এলএনজি কিনে, মানে দেশীয় গ্যাস উৎপাদনের চেয়ে এলএনজি কিনে সরবরাহে বেশি উৎসাহিত ছিল, কারণ সেখানে একটা বড় ধরনের কমিশন বাণিজ্য ছিল। আওয়ামী লীগ সরকারের গত 1.5 দশকে বছরে গড়ে 2টি গ্যাস কূপও খনন হয়নি। অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন এলাকায় গ্যাস মজুদের সম্ভাবনা কাজে লাগাতে বাড়তি গুরুত্ব দিচ্ছে। গত 5 একনেক সভায় 7টি অনুসন্ধান ও উন্নয়ন কূপ খননে অর্থ বরাদ্দ করা হয়েছে। ওয়ার্কওভার হবে আরও 3 কূপে। একটা নিয়ম আছে যে তৃতীয় পক্ষের থেকে মূল্যায়ন করে এখানে আসলেই এই বিনিয়োগটা কূপ খননের বিনিয়োগ করা যায়, কারণ এটা তো অনেক বড় অঙ্কের বিনিয়োগ। কাজেই আমরা এই নিয়মের ব্যত্যয় করতে চাচ্ছি না বলে আরও বেশি কূপ খনন করতে পারছি না। গ্যাস সংকট মোকাবিলায় ভোলায় 2025 সালের মধ্যেই 5টি কূপ খননের পরিকল্পনা সরকারের। পরের 3 বছরে খনন হবে আরও 14টি কূপ। সেই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে পাইপলাইন স্থাপনেও গুরুত্ব দিচ্ছে সরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসালম গ্রুপের 32 কোটি 10 লাখের বেশি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন। অবরুদ্ধ করা শেয়ারের মধ্যে রয়েছে এসালম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন 24টি কোম্পানি। এসব শেয়ারের মূল্য 3.5 কোটি টাকা। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয় এসালম পরিবারের সদস্যরা এসব শেয়ার হস্তান্তরের চেষ্টা করছেন বলে তদন্তে জানা গেছে। এর আগে 14 জানুয়ারি মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা রাজধানীর গুলশান, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা সহ বিভিন্ন জায়গায় থাকা জমি, ফ্ল্যাট, প্লট, ভবন সহ 200 কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদ ক্রয়ের আদেশ দেয় আদালত। এবারে জানাবো আজকের বাজার পরিস্থিতি। বগুড়া এবং বরিশাল থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বগুড়াতে, জানাবেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, আজকে বগুড়াতে বাজার কেমন দেখছেন? সাপ্তাহিক কি ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন আর সরবরাহ কেমন বাজারে? বর্তমানে বাজারের যে অবস্থা, সেই আজকের বাজারে আমি দেখেছি গেলে কয়েকদিনের তুলনায় কিন্তু দাম কিছুটা বেড়েছে এবং এই দাম বৃদ্ধির কারণ হিসেবে আমরা যেটি জানতে পারছি যে এখন যেহেতু আগের মতো আর সরবরাহটি নেই, সেই তুলনায় কিছুটা দাম বেড়েছে। আপনাকে যদি কয়েকটি শীতকালীন শাকসবজির দামের কথা জানাই, তাহলে আলু আজকে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, কাঁচামরিচ 40 টাকা, টমেটো 40 টাকা, বেগুন 40 টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকায়। কিন্তু এর মধ্যেও যে অতি মুনাফালোভী
ব্যবসায়ী যে ব্যবসায়ীরা রয়েছেন কিংবা সিন্ডিকেট ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে মুনাফা সেটি কিন্তু কম রাখছেন না। অর্থাৎ আপনার 4 পিস কপি যেটি আসলে বিক্রি হচ্ছে হাটে 10 টাকায়, এখানে 1 পিস কপি বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা পর্যন্ত। তাহলে বুঝতে পারছেন যে আসলে প্রত্যেক দেখছি যে মূলা হাটে বিক্রি হচ্ছে 1 থেকে 2 কেজি, সেই মূলা কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে। তো এই যে মুনাফার যে একটা অংশ সেটি কিন্তু দ্রব্যমূল্যের দাম কম থাকলেও যেমনটি হচ্ছে, বেশি থাকলেও ঠিক তেমন হারেই হচ্ছে। সেই ক্ষেত্রে কৃষকরা কিন্তু প্রতিবার এই যে দ্রব্যমূল্যের যে দামগুলো রয়েছে সেই দামের যে ওঠানামা, সেই ওঠানামার কারণে দেখা যায় যে যার কারণে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে সবকিছু সমন্বিতভাবে তারা যাতে চাষ করে, কোন ফসল বেশি হচ্ছে এই বছর সেই ফসলটি যাতে একেবারে কৃষক ঢালাওভাবে আগামী বছর চাষ না করে, তাহলে কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা থেকে যায়। যার কারণে তারা বলছেন যে সব ফসলই তারা সমন্বয় করে যাতে এইভাবে ফসল উৎপাদন করেন, এটির কথাই কিন্তু বারবার পরামর্শ দিয়ে আসছেন কৃষককে। এবং তারা এখানকার যারা ভোক্তারা রয়েছেন তারা বলছেন যে যেহেতু দাম কম রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ভোক্তা অধিদপ্তর কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো একটা মনিটরিং এর ব্যবস্থা নেই, কিন্তু তারপরেও মনিটরিং এর জোর ধরে তারা দাবি জানিয়েছেন। যেহেতু হাটে 2 টাকা 3 টাকায় বিক্রি হচ্ছে সেটি কিন্তু 40 টাকায় কিনতে হচ্ছে খুচরা বাজার পর্যায়ে। জোজেফ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আল আমিন। আল আমিন, সাপ্তাহিক বাজার দর আজকে কেমন দেখছেন? মাছ মাংসের দামের কোনো প্রভাব চোখে পড়েছে কিনা, আর দাম নিয়ে কি ক্রেতা বিক্রেতাদের কোনো অভিযোগ রয়েছে? দেখুন, বেশ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে আসলে বাজারে যে বোতলজাত সয়াবিন, সেই সয়াবিন নিয়ে একটি সংকট ছিল এবং সেই সংকটটি কিন্তু এখনো রয়েছে। অর্থাৎ বরিশালের যে মুদি দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু বোতলজাত কোনো সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। অর্থাৎ খোলা যে সয়াবিন তেলগুলো রয়েছে সেগুলোর উপর নির্ভর করে কিন্তু মানুষকে এখন সয়াবিন তেল সংগ্রহ করতে হচ্ছে। সপ্তাহের ব্যবধানে কিন্তু খোলা সয়াবিন প্রতি কেজিতে কিন্তু 10 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা আজকে যখন বাজারে এসেছিলাম, বাজারের যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু বলছেন যে আসলে বাজারে একেবারেই বোতলজাত যে সয়াবিন সেই সয়াবিন তারা পাচ্ছেন না। অর্থাৎ সরবরাহ যেগুলো করা হচ্ছে তার চেয়ে চাহিদা বেশি, কিন্তু চাহিদা তুলনায় তারা সেই সরবরাহকৃত যে বোতলজাত সয়াবিন সেগুলো পাচ্ছেন না, যার বিধায় কিন্তু খোলা সয়াবিনের দাম বেড়েছে। এবং সপ্তাহের ব্যবধানে তারা বলছেন যে 10 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা যেটি দেখেছি যে কেজি প্রতি বিক্রি হচ্ছে 195 টাকা কেজিতে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে, এবং সেগুলো কিন্তু বিভিন্ন বোতলের মাধ্যমে তারা বোতলজাত করেছেন এবং সেগুলো কিন্তু তারা বিক্রি করছেন। এর পাশাপাশি যে বোতলজাত সয়াবিন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 175 টাকা লিটার হলেও যেহেতু পাওয়া যাচ্ছে না, কোনো কোনো দোকান যদি পাওয়াও যায় সেক্ষেত্রে সেটি কিন্তু বাড়তি দামে কিছু কিছু দোকানদার তারা বিক্রি করছে ক্রেতাদের কাছে। এবং ক্রেতারা অভিযোগ করছেন যে বেশ কয়েক সপ্তাহ ধরে বাজারে কিন্তু খোলা সয়াবিন তাদেরকে বাড়তি দামে কিনতে হচ্ছে, বোতলজাত সয়াবিন তারা পাচ্ছেন না। এই বিষয়টি নিয়ে কিন্তু যে সাধারণ মানুষ বেশ উদ্বিগ্ন, এবং তারা বলছেন যে বাড়তি দাম দিয়ে তাদের এই খোলা সয়াবিন কেনার কারণে কিন্তু আসলে যে পরিমাণ তাদের সয়াবিন প্রতিদিনের জন্য দরকার হয় সেই সয়াবিন কিন্তু তারা সংগ্রহ করতে পারছেন না। আমরা যে বাজারে যদি আরেকটু বলি যে বাজারে কিন্তু আলুর দাম 5 টাকা কেজিতে কমেছে এবং ব্রয়লার মুরগির কেজি আমরা দেখেছি কেজিতে 10 টাকা কমেছে। সব মিলিয়ে কিন্তু আসলে বরিশালের সবজি এবং অন্যান্য যে বাজার দরগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক থাকলেও বরিশালের যে ভোজ্য তেল অর্থাৎ বোতলজাত যে তেল সেই তেল পাওয়া যাচ্ছে না, খোলা সয়াবিনের উপরে মানুষকে নির্ভর করতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বগুড়া এবং বরিশাল থেকে বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পরিকল্পনা 1 দশকেরও আগের, কিন্তু জমি অধিগ্রহণ আর কিছু বালু ভরাটেই আটকে আছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প। বিনিয়োগ নিয়েও সিদ্ধান্ত হয়নি, এখনও রয়েছে আলোচনার পর্যায়ে। এরপরও কর্তৃপক্ষ বলছে শিগগিরই আলোর মুখ দেখতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্প। চট্টগ্রাম বন্দর সম্প্রসারণে হালিশহরের সাগর উপকূলে বে টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয় 2013 সালে। তবে 2023 সাল পর্যন্ত জমিই পায়নি বন্দর কর্তৃপক্ষ। 2024 সালের মাঝামাঝিতে জমি দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়, যার কিছু অংশে বালু ভরাট হয়েছে। বে টার্মিনাল সরকারি নাকি বিদেশি বিনিয়োগে হবে সেটি নিয়েও চলেছে নানা আলোচনা। 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রকল্পটি নিয়ে আশা জাগলেও তা হয়নি। বন্দর কর্তৃপক্ষের দাবি প্রকল্পে বড় অগ্রগতি হয়েছে।
বাঁধ এবং চ্যানেল তৈরিতে বিশ্বব্যাংকের প্রায় 7,000 কোটি টাকার ঋণ পাওয়ার বিষয়টিও এগিয়েছে অনেকটা। মার্চ এপ্রিলের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের চুক্তি স্বাক্ষর হয়ে যাবে এবং তারপরে ইনশাল্লাহ আমরা বে টার্মিনালের কাজটা দ্রুত গতিতে সম্পন্ন করার চেষ্টা করব, যাতে 2028-29-এর মধ্যে আমরা এই কাজটা শেষ করতে পারি। 3টি বিদেশি প্রতিষ্ঠানের সাথে বিনিয়োগের কথা চললেও চূড়ান্ত হয়নি। এর মধ্যে সিঙ্গাপুর ও আরব আমিরাতের 2টি প্রতিষ্ঠান $300 কোটি করে বিনিয়োগ করতে চায়, আর আবুধাবি পোর্টের আগ্রহ $100 কোটি বিনিয়োগে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, প্রবৃদ্ধির জন্য অন্য মেগা প্রকল্পের চেয়ে বে টার্মিনালে মনোযোগ দেওয়া জরুরি। এক্সপার্টের ওপিনিয়নটা প্রতিফলিত না করার কারণে অনেক সময় হয়। তবে এখন মনে হচ্ছে যে এটা রাইট ট্র্যাকে যাচ্ছে। বিশ্ব ব্যাংকের সাথেও অনেক কথাবার্তা হয়েছে, যেটা মাঝখানে খুব স্থবির ছিল। আমরা মনে করি এক্ষেত্রে চিটাগং বে টার্মিনালের প্রায়োরিটি সবচেয়ে আগে, কারণ চিটাগং পোর্টের এটা সন্নিকটে, এখানে জাহাজের ড্রাফট অনেক বেশি, এখানে প্রচুর এরিয়া বা জমির আয়তন অনেক বেশি, যেখানে অনেক বড় একটা পোর্ট নির্মাণ করা যেতে পারে। মূল কাজ শুরু হলে এখানে প্রায় 2,500 একরের টার্মিনাল নির্মাণ হবে। এতে চাপ কমবে চট্টগ্রাম বন্দরের মূল অবকাঠামোর উপর। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।